আমাদের মস্তিষ্ক কি বিশ্বাসের জন্য তৈরি, নাকি বিশ্বাসই আমাদের মস্তিষ্ককে নতুন করে গড়ে তোলে? চলুন আজ এক অসাধারণ বক্তৃতার উপর ভিত্তি করে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই দারুণ সংযোগটা একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। হাজার হাজার বছরের পুরনো যে আধ্যাত্মিক অভ্যাসগুলো, সেগুলো কি হতে পারে আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ানোর সবচেয়ে সেরা কোনো কৌশল বা হ্যাক? আজকের আলোচনা কিন্তু ঠিক এই বিষয়টাকে কেন্দ্র করে। তো আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে দরকারি জিনিসটা কি? কোনো বিশেষ খাবার, কোনো ভিটামিন? বক্তার মতে না, এসব কিছুই না। মস্তিষ্কের সেরা খাবার হলো একটা মাত্র শব্দ। বেশ অবাক করার মতো ব্যাপার, তাই না? শব্দটা হলো আলহামদুলিল্লাহ, মানে কৃতজ্ঞতা প্রকাশ। বক্তার মতে আমরা যখন কৃতজ্ঞ থাকি তখন শুধু যে মনটা ভালো থাকে তাই নয়, বরং আমরা ভালো জিনিসগুলোকে আকর্ষণ করি। আর অন্যদিকে সারাক্ষণ অভিযোগ করাটা আমাদের মানসিক আর শারীরিকভাবে দুর্বল করে দেয়। মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানও কিন্তু এখন এই কথাই বলছে। গবেষণা দেখাচ্ছে যে কৃতজ্ঞতা প্রকাশ মস্তিষ্কের নিউরাল পথগুলোকে পজিটিভভাবে বদলে দিতে পারে। চলুন এবার মস্তিষ্কের গঠন নিয়ে একটা মজার বিষয়ে কথা বলি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের এই মস্তিষ্কের আসল ওজন ঠিক কত? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। আমাদের মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কেজি, মানে 1500 গ্রাম। ভাবুন তো, 1.5 কেজি ওজনের কোনো কিছু হাতে নিলে কিন্তু বেশ ভারী লাগে, তাই না? তাহলে মাথার ভেতর এই 1.5 কেজি ওজনটা আমরা সারাদিন অনুভব করি না কেন? কারণ এখানে এক অসাধারণ ব্যবস্থা করে রাখা হয়েছে। আমাদের মস্তিষ্কটা আসলে মাথার খুলির ভেতরে এক ধরনের তরল পদার্থে সাঁতার কাটে। ঠিক যেমন আমরা সুইমিং পুলে নামলে নিজেদের শরীরটা একদম হালকা অনুভব করি, ব্যাপারটা অনেকটা সেরকমই। আর এই ভেসে থাকার কারণেই 1.5 কেজি ওজনের মস্তিষ্কটাকে আমাদের কাছে মাত্র 50 গ্রাম মনে হয়। ভাবা যায় কি অসাধারণ একটা প্রাকৃতিক ডিজাইন! ঠিক এই কারণেই আমরা মাথার এত বড় একটা ওজন নিয়ে কোনো রকম অস্বস্তি ছাড়াই সারাদিন আরামে চলাফেরা করতে পারি। এখনকার সময়ে শেখার একটা দুর্দান্ত কৌশল নিয়ে কথা বলা যাক, যেটাকে বিজ্ঞানীরা বলছেন ফ্লো স্টেট। এটা এমন একটা মানসিক অবস্থা যখন কেউ কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যায় যে আশেপাশের আর কোনো খেয়ালই থাকে না। আর এই ফ্লো স্টেটের ক্ষমতাটা একবার ভাবুন। এই অবস্থায় 1 ঘন্টা পড়াশোনা করলে যে ফল পাওয়া যায় সেটা সাধারণ অবস্থায় 5 থেকে 10 ঘন্টা পড়াশোনার সমান। শেখার গতি আর মনোযোগের জন্য এটা তো একটা সুপার পাওয়ারের মতো। তো বিজ্ঞানীরা এই ফ্লো স্টেটে পৌঁছানোর জন্য 5টা আলাদা আলাদা উপাদানের কথা বলেন। যেমন আপনার লক্ষ্যটা স্পষ্ট হতে হবে, কাজের ফলাফল সাথে সাথে পেতে হবে, এই রকম আরও কিছু। কিন্তু বক্তার মতে একটা সমন্বিত ইসলামিক অনুশীলন, যেমন ধরুন ফজরের নামাজের পর একাগ্রতার সাথে কোরআন পাঠ করা, এই একটা কাজই ওই 5টি উপাদানকে একবারে পূরণ করে দেয়। ব্যাপারটা অনেকটা 5টা আলাদা ট্যাবলেট না খেয়ে একটা শক্তিশালী মাস্টার ট্যাবলেট খাওয়ার মতো। চলুন এবার মস্তিষ্কের ভেতরের একটা দারুণ ব্যাপার জানা যাক। আমাদের চিন্তাগুলো যে আসলেই আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকে সরাসরি প্রভাবিত করে, তার একটা বাস্তব প্রমাণ এটা। আমাদের মস্তিষ্কে মূলত 2 ধরনের নিউরনের পথ আছে। একটা পথ হলো পজিটিভ চিন্তার জন্য, আরেকটা নেগেটিভ চিন্তার জন্য। আমরা যে ধরনের চিন্তা বেশি করি, আমাদের মস্তিষ্ক সেই পথটাকেই আরও শক্তিশালী করে তোলে। মানে যদি আমরা ভাবি যে আমার মস্তিষ্ক অসাধারণ, তাহলে পজিটিভ নিউরনগুলো আমাদের সফল হতে সাহায্য করবে। আর যদি সারাক্ষণ ভাবি আমার কিছুই মনে থাকে না, তাহলে নেগেটিভ নিউরনগুলো সেই বিশ্বাসটাকে সত্যি প্রমাণ করার জন্য কাজ শুরু করে দেবে। তার মানে পছন্দটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে। আমরা পজিটিভ পথ বেছে নিয়ে সচেতনভাবে আমাদের মস্তিষ্ককে সাফল্যের জন্য তৈরি করতে পারি। এটা শুধু একটা ভাবনা না, এটা একটা সক্রিয় সিদ্ধান্ত যার বাস্তব ফলাফল আছে। এবার একটা গল্প শোনাই, যা এক মহান নকশার প্রমাণ হিসেবে বলা হয়। ঈদের সময়ে প্রচণ্ড ভিড়ের এক লঞ্চে বসে এক নাস্তিক ভদ্রলোক খুব বিরক্ত হয়ে বলছিলেন, ইস, আল্লাহ যদি গাড়ির যন্ত্রাংশের মতো আমাদের হাত পা খুলে ব্যাগে রাখার ব্যবস্থা করতেন, তাহলে কতই না সুবিধা হতো, সবাই আরামে এঁটে যেত। কিন্তু পরদিন সকালে ঘটল এক অন্যরকম ঘটনা। ভদ্রলোক ঘুম থেকে উঠে দেখলেন তার সেই ব্যাগটা চুরি হয়ে গেছে, যেখানে তার টাকা পয়সা, দরকারি কাগজপত্র সব কিছু ছিল। ঠিক তখনই তার মনে প্রশ্নটা এলো, আচ্ছা, আল্লাহ যদি সত্যি সত্যি তার আগের দিনের কথাটা শুনতেন আর তার হাত পা ওই ব্যাগেই থাকত, তাহলে আজ তার কি অবস্থা হতো? বলা হয় এই একটা ঘটনাই নাকি তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল।
শুধু এই গল্পটাই নয়, এই নকশার ছাপ কি আরও অনেক জায়গায় নেই? যেমন আমরা চাইলেই কেন একজনের কিডনি আরেকজনের শরীরে লাগিয়ে দিতে পারি না? কেন এর জন্য এত জটিল সব ম্যাচিংয়ের প্রয়োজন হয়? কেন পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলেও একটা জীবন্ত কোষ তৈরি করতে পারেন না? আর আমাদের মস্তিষ্কের ভেতরে যে ৮৬ বিলিয়ন নিউরনের এক মহাবিশ্ব আছে, তার জটিলতার কথা তো ভাবাই যায় না। বক্তা এখানে একটা বেশ বিতর্কিত যুক্তি তুলে ধরেছেন। তার মতে ডারবিনের বিবর্তনবাদের মতো তথ্যগুলোকে টিকিয়ে রাখার পেছনে নিখুঁত প্রমাণের চেয়েও বড় ভূমিকা রাখে একটা নির্দিষ্ট উপসংহারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা। তার মতে এই দ্বন্দ্বটা আসলে বিজ্ঞানের চেয়েও বেশি দর্শনের। আর এখানেই বক্তা মূল সমস্যাটা চিহ্নিত করেছেন। তার যুক্তিটা হলো, যদি আমরা এটা মেনে নিই যে একজন স্রষ্টা আমাদের তৈরি করেছেন, তাহলে এটাও তো মানতে হবে যে আমাদের শরীর আর মন কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজ করবে তার সেরা জ্ঞানটাও সেই স্রষ্টারই কাছে আছে। তাই বক্তার মতে আসল বিতর্কটা আমাদের উৎস কোথায় তা নিয়ে নয়। আসল বিতর্ক হল আমরা কার দেওয়া নিয়ম বা নির্দেশিকা অনুসরণ করব, মানুষের তৈরি নিয়ম নাকি স্রষ্টার দেওয়া সেই গাইডবুক। তাহলে পুরো আলোচনা শেষে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, যদি সত্যি আমাদের জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ নির্দেশিকা বা ইউজার ম্যানুয়াল থাকত, আমরা কি সেটা আসলেই খুলে দেখতাম? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।